প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম এই সময় অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আপনারা জানেন, সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে। সেই তল্লাশির যদি ফলাফলের কথা বলি, পুলিশের খাতায় সে তল্লাশি পুলিশ বলেছে শূন্য। তবে রাজনীতিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, রাজনীতির খাতায় সেটা কি আসলে শূন্য? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকের অতিথি শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। তল্লাশি এখন একটা বেশ আলোচিত শব্দ হয়ে গিয়েছে রাজনীতিতে, বিশেষ করে বিএনপি চিফ চেয়ারপারসন এর রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির পর বিএনপি যেমনটি বলছিলাম যে পুলিশ বলেছে যে এটা শূন্য, তারা কিছু পায়নি। কিন্তু এটাকে রাজনীতির খাতায় কি আপনারা কি মনে করেন, যে আপনারা কি আসলে কোনো যোগ বিয়োগ দেখতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। এই যে তল্লাশিটা হঠাৎ করে, মানে একটা সকালে মানুষ যখন সকাল শুরু করছে, অফিসে যাচ্ছে, নিজেদের স্কুল কলেজে যাবে, তখন হঠাৎ করে বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পেলাম, আমরাও জানি না। যেমন আমার বাসা বা আমার অফিস বা যে কোনো জায়গায় পুলিশ যখন গ্রেপ্তার করতে যায়, তল্লাশি করতে চায়, তখন কিন্তু যার বাসায় যাচ্ছে, যার প্রতিষ্ঠানে যাচ্ছে, তাকে নিয়ে যেতে হয়, একজন প্রতিনিধি সেখানে থাকে। বা সিজার লিস্ট করলেও তাদের সামনে করতে হয় যে কোনো আপত্তিকর বা বেআইনি কোনো কিছু পাইছে কিনা। এটা আইনগত একটা দিক। তো এই অফিসে হঠাৎ করেই তারা ঢুকে পড়ে এবং দেখা গেল ভিতরে, যেহেতু আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তি সেখানে ছিল না, তো তারা ইচ্ছামতো বাথরুমটা লকটা ভাঙল, আমাদের অফিসের কম্পিউটারের রুমের এটা ভাঙলো। সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই ভাঙাভাঙিটা আমার মনে হচ্ছে রাজনীতির যে শিষ্টাচারটা তারা ভেঙে ফেললো। অর্থাৎ এটা তো সাবেক প্রধানমন্ত্রীর একটা অফিস, এটা 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, তার অফিস। এটা বিএনপি যেমন অফিস বলা হয়, এটা চেয়ারপারসনের অফিস। আমাদের পল্টন অফিসকে বিএনপি অফিস হিসেবে আমরা দেখি, যেখানে বিদেশিরা বা দেশের স্বনামধন্য ব্যক্তিরা যদি চেয়ারপারসনের সাক্ষাৎ করে আলোচনায়, তাহলে ওই অফিসটায় তিনি সময় দেন। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে বাংলাদেশের রাজনীতির যে শিষ্টাচারটা, নৈতিকতাটা, সম্মানটা, সেটা এখানে আক্রমণের একটা শিকার হয়েছে। উল্টা দিক থেকে আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের কাছে এটা অপ্রত্যাশিত না। কারণ এক ধরনের বেআইনিভাবে গায়ের জোরে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় 2014 5 জানুয়ারিতে আছে। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর যে বাসাটা বা অফিসটা বা তার বসার জায়গাটা আক্রমণের শিকার হয়েছে, এটা প্রতীকী অর্থে যে এটা গণতন্ত্রের প্রতি আঘাতটা আসছে, স্বাধীনতার প্রতি আঘাতটা আসছে। আমার কাছে ভয়াবহ দিকটা এই যে দেশটা এক ধরনের নিয়মতান্ত্রিক রাজনীতির দিকে যাচ্ছে, যে রাজনীতিটা হচ্ছে ইলেকশনের রাজনীতি। অনেকে নানানভাবে নানান কথা বলছে, আমাদের নানানভাবে বক্তব্য আছে যে ইলেকশনটা যেভাবেই হোক এটা আলোচনার মধ্য দিয়ে সেই জায়গাটায় পৌঁছানো। ঠিক সেই সময় যখন 2030 আমার একটা ভিশন দিয়েছে, সেই একটা আলোচনার সূত্রপাত হচ্ছে, এটার পক্ষে আলোচনা আছে, এটা বিপক্ষে আছে, নানানভাবে এই আলোচনাটা হচ্ছে। আমরা মনে করি এই পজিটিভ দিকটাই সামনে বেশি আসছে। সেই সময় এটাও একটা দিক যে সরকার কিছুটা নার্ভাস। অর্থাৎ যে ক্ষেত্রে অর্থমন্ত্রী আপনি লক্ষ্য করবেন যে 2030 প্রেক্ষিতে তিনি বলছেন এটা ভালো। আমাদের সিনিয়র রাজনীতিক তোফায়েল আহমেদ সাহেব, তিনি এটা পজিটিভ দৃষ্টিতে নিয়েছেন। কিন্তু সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, আমাদের অগ্রজ সাবেক ছাত্র নেতা ওবায়দুল কাদের সাহেব কিন্তু ঘোষণার আগের থেকে শুরু করেছেন যে এটি ভালো কিছু হতে যাচ্ছে না। এবং খুব কিছু কিছু ক্ষেত্রে যেটা ওবায়দুল কাদের সঙ্গে যায় না, যেসব শব্দ তিনি ব্যবহার করেছেন, মানে এই জন্যই খারাপ লাগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না, তিনি তো আমাদের অগ্রজও বটে। তো এই সব নার্ভাসনেসের মধ্য দিয়েও মানে সংবাদটাকে অন্যদিকে ঘোরানো, অর্থাৎ পজিটিভ রাজনীতিটাকে আওয়ামী লীগের যে বিএনপির পক্ষে চলে যাচ্ছে, এটাও হতে পারে কারণ। মানে এটা একটা আপনি ব্যাখ্যা দিলেন যে একটা কারণ হতে পারে। আপনার কাছে কি মনে হয়, যদিও আমরা এখনো
পুলিশের থেকে যেটা বলা হচ্ছে যে সেখানে হয়তো কোনো নাশকতামূলক বা কোনো কিছু থাকতে পারে, এইরকম একটা জিডির ভিত্তিতে এটা করা হয়েছিল। আপনার সরকারি দলের একজন নেতা, আপনার কাছে কি মনে হয় এটা কোনো কি লক্ষ্য উদ্দেশ্য বা কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা, অথবা শামসুজ্জামান দুদু যেটা বললেন যেটা সরকারের নার্ভাসনেস থেকেও করে থাকতে পারে, আপনাদের ব্যাখ্যা কি? আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই জায়গাগুলি তুলে এনেছেন। আসলে রাজনীতির শিষ্টাচার, নীতি, নৈতিকতা, বেআইনি গায়ের জোরে ক্ষমতায় থাকা, গণতন্ত্র, স্বাধীনতার উপর আঘাত, সামগ্রিকভাবে এই ঘটনাগুলির সাথে এগুলি সবগুলি নিয়ে এসেছে। আসলে এটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এটি তল্লাশি অভিযান হয়েছে এবং তল্লাশি ভোর 6:30 পৌনে 7টার দিকে তল্লাশি অভিযান হয়েছে। ঘন্টা 2-এর পরে চলে গেছে। যাওয়ার সময় মিডিয়াতে এসেছে, পুলিশ যেটা বলেছে যে কিছু পাওয়া যায়নি, একটা অভিযোগের ভিত্তিতে এটুকু হয়েছিল। এটার সাথে মানে এই যে বাকি যে জিনিসগুলি বলা হচ্ছে কি শিষ্টাচার বহির্ভূত কিংবা নীতি নৈতিকতা বহির্ভূত, এই জায়গাগুলি পিন পয়েন্ট করাটা আমিও মনে করি খুব আবশ্যকীয়। রাজনীতির শিষ্টাচারগুলি আমাদের সকলেরই উপলব্ধিতে আনা দরকার। কোন শিষ্টাচারের মধ্যে আমরা আছি আর কি, মানে এগুলি উনি আমাদের অগ্রজ, দুদুভাই আমাদের সিনিয়র, কিন্তু আমরা একই সময়ে প্রায় মানে উনি কিছুদিন আগে ক্যাম্পাসের রাজনীতি শুরু করেছেন, আমি কিছুদিন পরে, আবার উনি কিছুদিন আগে ক্যাম্পাস ছেড়ে গেছেন, আমি কিছুদিন পরে ক্যাম্পাস ছেড়েছি। কিন্তু আমরা মিছিল মিটিং আন্দোলনে লড়াই সংগ্রামে বড় হওয়া মানুষগুলো একই। আমরা ছাত্রলীগ মিছিল ঘিরেছি, পাশাপাশি ছাত্রদল মিছিল হয়েছে, মুখামুখি আমরা অনেক অস্বস্তিকর পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি। কিন্তু আমরা যখন মানে ছাত্র রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতি এসেছি, তখন যেভাবে যে শিষ্টাচারগুলি আমাদের মোকাবেলা করতে হয়েছে আর কি, সেগুলি কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে কয়বার হামলা হয়েছে, 1তলা 2তলা 3তলা পর্যন্ত পুলিশ বাহিনী কতবার, মানে এটা না তল্লাশি নয়, নিচের থেকে দারোয়ান থাকে, দারোয়ানকে পিটাইতে পিটাইতে উপরে ভিতরে স্টাফ থাকে তাদেরকে পিটানো, হ্যাঁ, তারপরে দিনের বেলা যে নেতা কর্মী থাকে তাদেরকে পিটানো, এটি দিনের পর দিন এই ঘটনাগুলি ঘটেছে। দিন বদলের সনদ দিয়ে আমরা দিন বদলের সনদের জায়গাতে আসতে চাচ্ছি, তো দিন বদলের কি হলো না, দিন বদলের সনদের জায়গাতে আমরা আসতে চাচ্ছি, তো সেখানে সবাই সবকিছু মিলে জায়গাটাতে আসতে হবে। আমি দিন বদলের সনদের জায়গাতে আসতেছি, আমি ইতিহাসকে বাদ দিয়ে তো আসতে পারবো না। আমি 75-এর 15 আগস্ট 7 নভেম্বর বাদ দিয়ে তো আমি আসতে পারবো না, 3রা নভেম্বর বাদ দিয়ে আসতে পারবো না। 75-এর 15 আগস্ট থেকে 7 নভেম্বর পর্যন্ত দাঁড়িয়ে আমি সম্ভব মানে এগোতে চাই। আমরা অবশ্যই জায়গাটা পরিবর্তন করতে চাই, কিন্তু আমি অসীম উকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছি, কোনোদিন কোনো অস্ত্রের মধ্যে যাইনি। কিন্তু আমি যখন ছাত্র রাজনীতি ছেড়েছি, সদ্যবিদায়ী ছাত্র নেতা, আমার বিরুদ্ধে এমন একটি মামলা দেওয়া হলো 1994 সালে, M16 অস্ত্র মামলা, যে অস্ত্রটার আমি নামই শুনিনি। এখন আমি তো এই ইতিহাস ভুলে যেতে পারি না যে আমার বিরুদ্ধে একটি আধুনিক সমরাস্ত্রের মামলা দেওয়া হয়েছে। আমি অ্যারেস্ট হয়েছিলাম, আমি ডিবিতে ছিলাম, পরে কারাগারে ছিলাম। আমি তো এটুকু বাদ দেওয়া অগ্রসর হতে পারছি না, আমি বাদ দিতে চাই, কিন্তু সেক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। এটা একটু রুটিন ওয়ার্ক, একটি অভিযোগের ভিত্তিতে তল্লাশি হতেই পারে। তো এখন যদি বলা হয় যে না, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় তল্লাশি করা যাবে না, দ্যাট ইজ ডিফারেন্ট চ্যাপ্টার। আমার সিআরআই কি, এটা আমাদের আওয়ামী লীগের একটা রিসার্চ উইং। সেই রিসার্চ উইংয়ে একেবারে ইয়াং লিডারশিপ কিছু ছেলেমেয়েরা কাজ করতো, সেইটা মানে ভেঙে তছনছ করে সিলগালা করে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার এখানের মধ্যে আধুনিক যন্ত্রপাতি ছিল, আইটি রিলেটেড যন্ত্রপাতি। এখন এটা তো যদি আমরা এইভাবে যদি ব্যাখ্যাগুলো আসে যে এটা গত বিএনপি সময় কেউ করেছে, এটা আমরা করলাম, আপনি বলছেন রুটিন ওয়ার্ক, এটা শুধু রুটিন ওয়ার্ক হিসেবে আপনি দেখেন? হ্যাঁ, এটা একটা অভিযোগের ভিত্তিতে একটা রুটিন ওয়ার্ক হয়েছে। এখানে কিন্তু আমরা সিলগালা করিনি, কাউকে গ্রেপ্তার করে আনিনি, রুম তছনছ করা হয়েছে, এরকম কোনো বিষয়ও না। আচ্ছা, আপনার কাছে আরেকটু আসি যে এই আমরা যখন দেখলে, আপনি যেমন বলছিলেন যে যখন রাজনীতিতে একটা সুন্দর মানে সুবাতাস বইছে, মানে ভীষণ দিয়েছেন, একটা ইতিবাচক রাজনীতির দিকে যাচ্ছে, তখন এটা কিছুটা অস্থিরতা তৈরি করেছে। তো আমরা দেখলাম যে এই ঘটনার পর বেগম খালেদা জিয়া একটা টুইট করেছেন, সেখানে উনি বলেছেন যে
এই যে অপরাজনীতি, বিশেষ করে পুলিশকে ব্যবহার করে একটা অপরাজনীতির কথা বলেছেন, যে তিনি অপরাজনীতি অবসান চান বা তিনি করবেন না। আমরা ভীষণও দেখি যে আপনারা বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি মুক্ত বাংলাদেশ চান। আবার আমরা দেখি যে এইটার জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। তিনি বলেছেন যে অপরাজনীতি বিএনপি শুরু করেছে। তা আমরা কিন্তু সেই যে তিমিরে সেই তিমিরেই ঘুরে ফিরে রয়ে যাচ্ছি, কোনো পরিবর্তন হচ্ছে না রাজনীতিতে। পরিবর্তনের ইঙ্গিতটা হচ্ছে 2030 যে ভিশন, তার আগে তারা একটা 2021 একটা ভিশনের কথা বলেছিল এবং সেটাকে বাস্তবায়নের কথা বলেই তারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায়। সেটার যে পরিণতি, সেখানে যে আইনের শাসন বা শিক্ষা, শিল্প, মানুষের স্বস্তিদায়ক পরিবেশ, এটা কতটা আছে এটা তো মানুষ এখন উপলব্ধি করছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষের আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এইটা আর এখন নাই। মানে সর্বশেষ নির্বাচন অনুযায়ী যেটা অসীম স্বাভাবিক, কারণ আমরা আগে পরে হলেও কাছাকাছি সময় ছাত্র রাজনীতি করেছি। তো তার এমনিতেও বলার ভঙ্গি, তার তথ্য সংগ্রহ সব ঠিক আছে, সে তার কথাটাই বলে। যেমন আমার কাছে মনে হয় যে এই দেশের রাজনীতিটা ধ্বংস হয়ে গেছে শুরুতেই 72-র পর থেকেই, যেখানে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে শুরু করেছি চলার পথে, সেখানে আবার 25শে জানুয়ারি 1975 সালে একদলের ব্যবস্থা আমরা গেছে। আমরা দেশকে দুর্ভিক্ষর মধ্যে নিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা। যদি বলি অপশাসনের কথা, তো অপশাসনটা আমাদের যিনি প্রধান নেতা হিসাবে এসেছিলেন যেন শেখ মুজিবুর রহমান, সেখানে সিরাজ শিকদারকে হত্যার প্রসঙ্গটা আসবে। 40,000 বিরোধী দলের নেতা কর্মীর মৃত্যু, সেখানে একটা আলাদা বাহিনী, বিরোধী দলকে ঠ্যাঙারের বাহিনী, খুনি বাহিনী, সেটা রক্ষী বাহিনী পরবর্তী সময়টা। তো এখান থেকে যদি শুরু করি তাহলে অনেক আলোচনা করতে হবে। সেটা তো সেই আমরা সেই আলোচনা করতে হবে। না আমরা কেন আগামীর দিকে দৃষ্টি না না আমি সেই জন্য 2030 যেটাই বললো যে তার অফিসে তছনছ করে ফেলেছে। তার আগে তো আমরা বিরোধী দল ছিলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই যে সাদেক হোসেন খুকাকে, ঢাকার মেয়র, অফিস ভেঙে, অফিসের দরজা ভেঙে তাকে টেনে ছিঁড়ে বের করা আনা আছে, তাকে রক্তাক্ত করা হয়েছে রাজপথে। আমাদের প্রধান এখন প্রধান সাধারণ সম্পাদক, তার অফিসে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এইটা আক্রমণের যে কথাটা আসছে আওয়ামী লীগের, শুরুটা সেখান থেকেই আসছে। এরপরে অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্নভাবে থাকবে। ইতিহাসের কাঠগড়ায় দুই দলকে দাঁড় করানো যাবে এবং সেই দাঁড় করানোর পর মানুষ বেছে নিবে। সেটি হচ্ছে মানুষের মৌলিক এবং ছোট্ট একটি অধিকার, সেটা হচ্ছে ভোট অধিকার। আমরা কিন্তু 2030 যে ভিশনের কথা বলেছি, সেখানে প্রথম লাইনটাই হচ্ছে গণতন্ত্র ছিনতাই হয়ে গেছে, মানুষের অধিকার হারা হয়ে গেছে। সে অধিকারটা মানুষকে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশটা মানুষকে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ প্রধানমন্ত্রী নিজেও বলেছেন কয়েকদিন আগে, এখন কিন্তু আমি আপনাদেরকে আর সহায়তা করতে পারবো না, আপনাদেরকে ইলেকশন করে আসতে হবে, মনোনয়নের ক্ষেত্রে তিনি বলেছেন। অর্থাৎ এর আগে সহায়তা করে 154 জনকে তিনি নিয়ে এসে সরকার গঠন করেছিলেন। তা আমার কাছে মনে হয় রাজনীতির বিবর্তন বা পরিবর্তনের একটা সূচনা হচ্ছে 2030। এটা আওয়ামী লীগের জন্য না, এটা দেশবাসীর জন্য শুধু না, এটা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের কনসেপ্ট, অর্থাৎ একটা দলের অঙ্গীকার, তার লক্ষ্য, 37টা ওখানে দফা আছে। অনেকে বলছে অনেক প্রসঙ্গ বাদ পড়ছে। হ্যাঁ, এই আলোচনার মধ্যে যেগুলো বাদ পড়ছে মনে করা হচ্ছে বা যেটা ইলেবরেটলি বলা হয় নাই, সেই জায়গাগুলোতে আরো করে একটি তুলনামূলক সুন্দর পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করা বিএনপির লক্ষ্যে। যেমন এখন আমরা আরেকটা জায়গায় যাওয়ার চিন্তা করছি, সেটা হচ্ছে যে নির্বাচনকালীন দলীয় সরকার ফেল করছে। আওয়ামী লীগের দিয়েছিল যে বিএনপির নিয়ন্ত্রণাধীন ইলেকশন গ্রহণযোগ্য হবে না। দুটি জায়গায় ব্যর্থতা ছিল, মিরপুর আর ওই মাগুরা। আর এখানে আপনার পুরো নির্বাচনের সিস্টেমটাই বিতর্কিত। সেই জন্য দলীয় সরকারের বাইরে, যেটাকে আমরা সহায়ক সরকার বলেছি, আবার তত্ত্বাবধায়কের কথা বলছে না, যেহেতু কোর্টের একটা রায় আছে। মানে সহায়ক সরকার প্রসঙ্গে বলছেন আপনার, সেটা না, সেই প্রক্রিয়া আমরা কাজ করছি। সেটা এখন আপনার সবগুলো লক্ষ্যই কিন্তু হচ্ছে মানুষের অধিকারকে ফিরিয়ে আনা, জবাবদিহিমূলক। তার মানে ইতিবাচক একটা রাজনীতির কথা বারবার বলছেন। তা আমরা অসীম কুমার উকিল আপনার কাছে আসি।
আমরা আসলে যেটা দেখি যে এই পাল্টে বক্তব্য দেখি, কিন্তু আমরা যেটা বারবার পরিবর্তনের কথা বলি, আওয়ামী লীগের পক্ষ থেকে 2021 সালের একটা ভিশন দেওয়া হয়েছিল, তারপর 2041 সালের দিকে আপনাদের নজর, বিএনপি 2030 ভিশন দিয়েছে। এটা ভালো দিক, কে কি করতে চায় জনগণের কাছে তুলে ধরা, সেটা একটা ভালো দিক। কিন্তু আমরা বারবার কেন পিছনে ফিরে যাই, কেন আমরা একে অপরকে খালি দোষারোপ করি, কেন একটা কমন জায়গা আসতে চাই পারি না যে আমরা জনগণের কাছে ছেড়ে দিই, জনগণ যাদেরকে বেছে নেই সেরকম একটা পয়েন্ট আমরা কেন যেতে পারি না? জনগণের কাছে আমরা ছেড়ে দিচ্ছি, যথার্থই বলেছেন দুদু ভাই। আসলে দেশের একটি নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে এবং বিএনপির যেটা ভীষণ 2030-31 যেটা হয়েছে, এটাও আসলে বিএনপির আগামী নির্বাচনের ইশতেহারেই দৃশ্যত ঘোষণা করা হয়েছে। এটা যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, সেহেতু ইশতেহার বলা যায় না, এটা নতুন আঙ্গিকে বলা হয়েছে। আমরা যেটা, হ্যাঁ উনি বলেছেন যে আমরা গত নির্বাচনের প্রাক্কালেই আমরা আমাদের এই জিনিসগুলি নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করেছি, আমাদের মিশনটা, আমাদের ভীষণগুলি উল্লেখ করেছি, সে অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। এগুলিতে কোনো ভুলের কিছু বিষয় নাই, আমরা এগিয়ে যেতে চাই। সেই ভিশন 2030 দেওয়ার পরপরই বিএনপির চেয়ারপারসন যে কথাটা বলেছে যে অপরাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে, এটা ভালো কথা বলেছেন, উপলব্ধির জায়গা থেকেই বলা। সামগ্রিকভাবে নিজের কর্মকাণ্ডের ভিতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, এটা ওয়েলকাম, এটা তো ভালো জিনিস। আমরা সকলেই দেশটাকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসার একটা পদ্ধতিগত বিভাজন থাকতেই পারে। একসময় সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, পুঁজিবাদী অর্থনীতি ছিল, সে জায়গাগুলি এখন মুক্তবাজার অর্থনীতিতে এসে একটি জায়গায় দাঁড়িয়েছে। বিএনপি একভাবে দেশ পরিচালনা করতে চায়, আমরা আরেকভাবে দেশ পরিচালনা করতে চাই, ফারাকটুকু থাকবেই। কিন্তু কিছু বেসিক জায়গায় তো আবার আসতে হবে। এখন গণতন্ত্রের ভিত্তিগুলি শক্তিশালী করতে চাই আমরা। বিএনপির অফিসে পুলিশি তল্লাশির মধ্য দিয়ে গণতন্ত্র হুমকির সম্মুখীন হচ্ছে, বিষয়টা এভাবে বিশ্লেষণ করে কনক্লুশনে পৌঁছাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ, মানে আমি অতীতে যেতে চাই না, কিন্তু তথ্য বিভ্রাটটা তো আমাকে এগিয়ে যেতে হবে। এখন উনি বলছেনই যে 75 সালের 25শে জানুয়ারি আমরা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলাম, মানে তর্কের খাতিরে যদি ধরেও নেই, আমরা আজকে যে রাষ্ট্রীয় কাঠামো আছে এটাও ওনারা কিছুদিন পরে বলল একদল, কিন্তু এটা তো একদল না, কয়েকটা দলের সমন্বয়ে আমরা সরকার গঠন করেছি, এটা জোট করেছি, এটা মহাজোট করেছি। সেদিনও অর্থনীতি মুক্তির সংগ্রামে একটা জোট হয়েছিল, যে জোটের একজন সদস্য হওয়ার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা রীতিমতো লবিং করেছেন। কারণ নতুন একটি প্রক্রিয়া সবসময় সংস্থাপ্রধানরা থাকে, তখন জেনারেল জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর প্রধান ছিলেন না, কিন্তু বাকশালের সদস্য হয়েছিলেন। নিঃসন্দেহে একটি যুগান্তকারী যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেই বিএনপির প্রতিষ্ঠাতা সেদিন এটা সদস্য পদ নিয়েছিলেন তদবির করে। এটা তত্ত্বের খাতিরে জায়গাটুকু বলা, মনে করিয়ে দেওয়া, মানে একদল বললেই তো হবে না। তারপরে আমরা এগিয়ে গেছি। আজকে সেদিনকার দুর্ভিক্ষের কথা বলা, সেই দুর্ভিক্ষ কি কারণে হয়েছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলি কোন জায়গায় ছিল, 71-এর পরাজিত শক্তি যারা আন্তর্জাতিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদের সেখানে ভূমিকা কি ছিল, খাদ্য জাহাজ রওনা করার পরে পথে আটকে দেওয়া, সামগ্রিকভাবে বিষয়গুলো বিবেচনায় রেখে এগোতে হবে। আমরা এগোতে চাই সম্মুখ, মানে আমরাও মনে করি যে আগামী দিনের নির্বাচনী ব্যবস্থায় যে সহায়ক সরকারের কথা বলেছে, এটি মহামান্য রাষ্ট্রপতির সাথে যখন বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা হয়, তখন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়গুলি বলা হয়েছিল। নিঃসন্দেহে আগামী বছর নির্বাচন হবে, সেখানে নির্বাচনকালীন যে সরকার, বর্তমান সরকার আছে, সেই সরকারের নেতৃত্বেই নির্বাচনে যাব, সেখানে নির্বাচন কমিশন তার উপর অর্পিত দায়িত্বগুলি পালন করবে। জি, আমরা সেটা প্রত্যাশা করি যে একটা সমঝোতার মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হবে। আমরা এই পর্যায়ে বিরতি নিয়ে আসি। আমাদের আজকের অতিথি শামসুজ্জামান দুদু এবং অসীম কুমার উকিল। আমরা যে আলোচনা করছিলাম, আরেকটু আলোচনা করি, এই যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে পুলিশের তল্লাশি, এটার প্রতিবাদে আপনারা একটা প্রতিবাদ সমাবেশ করতে চান, একটা অনুমতি চেয়েছেন। আমরা এর আগেও দেখেছি আপনারা অনুমতি চেয়েছেন, পাননি। এই যে অনুমতি চেয়ে রাজনীতি করার যে একটা সংস্কৃতি, এটা কতদিন চলবে?
জি, তার আগে আমি একটা ছোট প্রসঙ্গ উল্লেখ করি, যেটা অসীম কুমার উকিল বলেছে যে বাকশালের গঠন প্রসঙ্গে। তো বাকশালের উপরে আমি কম বেশি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, শুধু রাজনীতি না। তো বাকশাল সংক্ষেপে বলেন, আমরা আসলে খুব পিছনে যেতে চাই না, আমরা আমি এই ভুল ধারণাটা যে বাকশালে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান মেম্বার হয়েছিলেন। আসলে গঠনতন্ত্রের ছিল যে যারা সরকারি, এখানে একটা লক্ষণীয় বিষয়, শুধু রাজনীতি যেমন গণতান্ত্রিক রাজনীতি, সরকারি কর্মচারীরা কোনো দলের সদস্য হতে পারে না, হলে তাদের চাকরিটা থাকবে না। কিন্তু বাকশালে এটা ছিল যে আপনি যদি চাকরি করেন এবং দায়িত্বপূর্ণ পদে থাকেন, অর্থাৎ সচিব বা সামরিক বাহিনী প্রধান বা জেনারেল, যদি আপনি থাকতে চান, যেটা সোভিয়েত কনসেপ্ট, যেটা চীনের কনসেপ্ট, এক দলের যে সিস্টেম, সেই কনসেপ্টে আপনাকে মেম্বার হতে হবে। সেখানে প্রতিযোগিতার ব্যাপার না। যদি না হন তাহলে আপনি এই দলেরই সদস্য না, অর্থাৎ আপনার চাকরি নেই। তো শহীদ জিয়া রহমান তখন উপপ্রধান সামরিক ব্যক্তি ছিলেন, সামরিক বাহিনীর। তো তাকে সেনাবাহিনীর, তো তাকে তদবির করে তো হওয়ার দরকার নেই। তিনি যদি চাকরি করতে চান তাহলে তাকে সদস্য হতে হবে। যেমন আমাদের বলছিলাম যে যদি প্রধান তিনি হবেন, না প্রধান না, এটা সচিব সুযোগ থাকে না, না সবারই সচিব হবে, না এখানে আপনি ভালো করে এটা এক্সাম্পলটা দেখবেন। এগুলো আমি রাজনীতি করি, তো এটার উপর আমার পড়াশোনাও আছে, মানে এই বাকশাল থ্রু। আর সেখানে এই যে 25শে জানুয়ারি যে ঘোষণা, অন্যান্য রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ, মানে জাতীয় দল হিসাবে ঘোষণা করা হয় বাকশালকে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল সংক্ষেপে। অন্যান্য দল নিষিদ্ধ হিসাবে পরিগণিত হবে। সে তো ওই দলের সদস্য থাকলে আর যে গণতান্ত্রিক সিস্টেমে এটা থাকে না। এটা হলো মূল বিষয়টা। আর মানে রাজনীতিটা অতীতমুখী না, আমাদের সামনের দিকে যে ওই কথাগুলো বলছেন, না ওই কথাগুলো চলে আসে আলোচনার প্রেক্ষিতে। এখন আমি বলি যে এখন বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিটা এমন একটা জায়গায় নিয়ে আনা হয়েছে যে আপনি ডান দিকে গেলেও আপনার সরকারের কাছে অনুমতি নিতে হবে, বাম দিকে গেলেও সরকারের কাছে অনুমতি, সামনে গেলে তো নিতেই হবে। যেমন এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিরাপত্তাটা দেবে পুলিশ, একটি রাজনৈতিক দলের নিরাপত্তাটা দেবে পুলিশ। প্রধানমন্ত্রী যখন সরওয়ার্দী ইয়েতে সভা করেন তখন কিন্তু পুরা রাস্তা বন্ধ করে দেওয়া হয়, মানে এটা আওয়ামী লীগের সমাবেশ অথবা 14 দলের সমাবেশ। আর আপনাকে যদি বিএনপি করে, আপনার যদি কোনো কারণে আপনার অনুমতিও থাকে, যদি মনে হয় যে এখানে পিটানোর দরকার, পিটি হুলুস করে ফেলা হবে। একটু আগে আমি বললাম যে আমার ওখান থেকে 4 জন ছেলে এসছে, তাকে অফিসে যাবে, এটা তো একটি প্রধান বিরোধী দলের অফিস। আবার যুব দলের নেতাদের ধরে নিয়ে গিয়ে আপনার সেই 1 বছর 2 বছর আগের মামলার সঙ্গে যুক্ত করে দিল, এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হল। তো এই যে অনুমতি থেকে আপনি বেরোবেন কি করে? এখন সরকার আমার ধারণা চাচ্ছে যে একটা হরতাল দেওয়া হোক, পিকেটিং করা হোক, সরকার যেটা ঔপনিবেশিক পাকিস্তান আমলে আমরা করেছি, লাঠালাঠি করা হোক। আরে ভাই, মুক্তিযুদ্ধ করলাম কিসের জন্যে? রক্ত দিলাম কিসের জন্যে? আমরা যদি লাঠালাঠি করি সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়, খুন খারাপই করতে হয়, বোমাবাজি করতে হয়, তাহলে পাকিস্তান থাকলে অসুবিধা কি ছিল? এটা মনে হচ্ছে যে ইয়াহিয়া খান ছিল, আইয়ুব খান ছিল, আরেক খানের পাল্লায় পড়ছে। স্বাধীনতা মুখে মুখে, গণতন্ত্র মুখে মুখে, সরকারের জন্য গণতন্ত্র, বিরোধী দল বা অন্যরা যে এটা দাঁড়াবে সেখানে কোনো দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তারপরও ওই লিমিটেশনের মধ্যে আমরা চেষ্টা করছি। খালি একটা জিনিস নয়, আইয়ুব খানের বা পাকিস্তানের শেখ মুজিবের প্রতি যে বিমাতাসুলভ আচরণ করেছে, তাকে যে দাঁড়াতে দেয়নি, সেই দাঁড়াতে না দেওয়ার কারণে কিন্তু একটা, আমি সরকারকেও বলবো নির্যাতিতের পক্ষে কিন্তু মানুষের সহানুভূতিটা থাকে। ক্রমান্বয়ে এখন সরকার যে জনবিচ্ছিন্নতার কবলে পড়েছে, যে আতঙ্ক ভয়ভীতির মধ্যে পড়েছে যে আগামী দিন কি হবে, বিরোধী দল রাস্তায় নামলেই বোধহয় কিছু একটা জনস্রোত কোনোভাবে যেন নামতে না পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। এই কনসেপ্ট থেকে কোনোভাবেই তাকে সমাবেশ করতে দেওয়া হবে না, এটা তো গণতান্ত্রিক রীতিনীতির পর্যায়ে পড়ে না। আপনি কি বলবেন? আমরা এর আগে দেখেছি বিএনপি যখন সমাবেশ করতে চায় বিভিন্ন অজুহাতে পুলিশ সেই অনুমতিটা দেয় না, এবারও সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। আপনার কি মনে হয় যে একটা রাজনৈতিক দল যখন সমাবেশ করতে চায় কেন দেয়া হয় না? না দেওয়ার
যৌক্তিক কারণ তো আছেই। অতীতে বিভিন্ন মিছিল মিটিংয়ের নামে যে বোমাবাজি, অগ্নি সন্ত্রাস সারা দেশ জুড়ে হয়েছে, সেই জায়গা থেকেই এই বিষয়গুলি তৈরি হয়েছে। এরকম অবস্থাগুলি ছিল না, এই অবস্থাগুলি তৈরি করেছে সেটা বিএনপি জামাত মিলে তৈরি করেছে। নর্মাল মিছিল মিটিং, আন্দোলন, লড়াই, সংগ্রাম এগুলি তো রাজনীতির অপরিহার্য অঙ্গ। চতুর্থ বলেছেন আমরা সামরিক শাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। পাকিস্তানে বলে আমরা মিছিল মিটিংয়ে বাধা দেওয়া হয়েছে, আমরা মিছিল মিটিং ফ্রিলি করতে পারবো বলেই আমরা বাংলাদেশটা স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা সামরিক শাসনের চির অবসানের লক্ষ্যে, স্বৈর শাসনের চির অবসানের লক্ষ্যে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। এগুলো তো প্রত্যাশিত নয়, কিন্তু সামগ্রিক কর্মকাণ্ড তো আমাদের জনগণের নিরাপত্তা দানের জন্য, সরকার পরিচালনা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলি সবসময় সৃষ্টি করা হয়েছে। বিএনপি জামাত মানে রাতের বেলা মধ্যরাত্রে কারো ছবি দেখে বললো যে ওকে দেখা গেছে, বাইরে আয়, জ্বালাও, পুরাও। এই যে এই ঘটনাগুলি সামগ্রিকভাবে এই ঘটনাগুলি এই পরিস্থিতিকে তৈরি করছে। নর্মাল মিছিল মিটিং, আন্দোলন, লড়াই, সংগ্রামে তো কোনো বাধা নেই, কিন্তু মিটিংয়ের নামে যখন, মিছিলের নামে যখন আক্রমণ, অনেক আগের কথা, এর বৃত্ত থেকে বেরিয়ে আসেনি অনুমতি দিয়ে তো দেখতে হবে যে বিএনপি এটা থেকে বের হয়ে এসেছে কিনা। তো মানে অনুমতির অপেক্ষা করাটাও প্রয়োজন পড়ে না, তো সামগ্রিক পরিস্থিতি বলে দেবে যে এখন এই বিষয়গুলি চালানো যায়। এটা অনুমতির জায়গাতে নর্মাল আসলে অনুমতি কি অবহিতকরণ, যে আমি এটা এমনি ঢাকা শহরে তাকে যত্র মিটিং হইতো, এগুলো বন্ধ করা হয়েছে। বন্ধ করে এটা সিস্টেমে আনার জন্য এটা আওয়ামী লীগ, বিএনপি আমাদের সকলের পক্ষ থেকেই উদ্যোগটা নেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা একটু অন্য আরেকটু প্রসঙ্গে আলোচনা করি, যেটা নির্বাচনের কথা বলছিলেন, যে আমরা দেখলাম যে বিএনপির ভিশন 2030 মানে অনেকেই বলছে যে, যেমন অসীম কুমার উকিলও বলেছেন যে এটা এক ধরনের নির্বাচন ইশতেহার, নির্বাচনে যাওয়ার একটা, নির্বাচন হবে এমনটা ভেবে জনগণকে জানানো যে বিএনপি কি করতে চায়। আবার আপনারা বলছেন যে সহায়ক সরকারের কথা বলছেন, সেটা নিয়ে আপনারা কাজ করছেন, সেটা চান। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সংবিধানে যেভাবে আছে এই সরকারের অধীনে, এই প্রধানমন্ত্রীর অধীনে যেভাবে নির্বাচন হবে সেটা। নির্বাচন যে সামনের দিকে হবে এটা তো নিশ্চিত, কিভাবে হবে আমরা জানি না, কোন সরকার আন্ডারে হবে। এখন এটাকে কেন্দ্র করে আমরা দেখি যে দুই দলের রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, মানে ঢাকার বাইরে। কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনাদের যে বিভিন্ন রকম কার্যক্রম আপনারা দেখি যে কলহ বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেখি যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই চেয়ার ছোড়াছড়ি, মারামারি, বিরোধী দলে থাকা অবস্থায় আপনাদের এই রকম অবস্থা কেন? এটা সরকারের কারসাজি, একেবারে 100%। যেটা সরকার, দেখেন আমরা একটা সমাবেশ করব, সরকার এখানে আগুন সন্ত্রাস, এই আগুন, যত মানুষ মারা গেছে গত আন্দোলনের সময়। বিএনপি একটা গণমুখী রাজনীতি দল, নির্বাচনমুখী রাজনীতি দল, কিসের জন্য আগুন দিবে? ভোট করবে। তো আমরা কি বলেছিলাম, যা শেখ হাসিনার অধীনে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন 2014 5ই জানুয়ারি। এখন বলছে যে এদের সমাবেশ করতে দিলে আগুন হবে। তো আর কদিন পরে বলবো এরা যদি ভোট করে তাহলে ভোটের ব্যালট বাক্স ছিনতে হবে, মারামারি হবে। অর্থাৎ শুনে সমস্যাটা একটা জায়গায় এসে দাঁড়াইছে, সেটা হচ্ছে কোনো দলীয় সরকারের অধীনে যেতে আপনার নির্বাচনকালীন মানে ব্যবস্থা প্রবর্তিত থাকে, তাহলে তার কোনো ভবিষ্যৎ নেই। কারণ এই সরকারের দৃষ্টিভঙ্গি আমাকে আমার কথাটা প্রচারও করতে দিচ্ছে না। সমাবেশটা কিসের জন্য? মানুষকে উদ্বুদ্ধ করা, আমার সপক্ষে নিয়ে আসা, যাতে সেটি না করতে পারে, এইটাই হচ্ছে ঘটনা। আর আপনি সমাবেশের কথা বলছেন, যেখানে দেখবেন আমাদের সমাবেশটা খুব সফল হবে, যেন মাদারীপুরে পুলিশ বেধড়ক পিটাইছে, এটা বিভিন্ন মানে মিডিয়াতে, বিভিন্ন পত্র পত্রিকাতে, এখানে কোনো কারণ নাই। যেই জায়গাটায় আমরা মানে ঘরের মধ্যে ঘটনা আছে, সেখানে এজেন্সি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, সেগুলো কিভাবে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেগুলো এখানে তৈরি করা হয়েছে। অনেক জায়গায় আমরা ভালোভাবে সমাবেশ করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণতান্ত্রিক রীতিনীতি, সিস্টেম, পদ্ধতি সরকার একটা বড় ভূমিকা সেখানে রাখতে পারে। আমার কাছে গত 40 বছরে বা 46 বছরে, 4 দশকে এটা মনে হচ্ছে গণতন্ত্রের কথা আওয়ামী লীগ একেবারে সুন্দরভাবে বলবে বিরোধী দলে থাকবে। সেই সময়টা আপনি যে পর্যবেক্ষণ করবেন, জবাবদিহিমূলক সরকার, অংশগ্রহণমূলক সরকার, মানুষের ভোটাধিকারের কথা,
এগুলো মানে এত চমৎকার করে বলবে এটা বিএনপি কেন কোনো কেউই বলতে পারবে না। আর ক্ষমতায় গেলে পারে এমন ফ্যাসিস্টসুলভ আচরণ করবে, গণতন্ত্রের সিটে ফোটা সেখানে থাকবে না। এবং এটা একেবারে 72 সাল থেকে এ পর্যন্ত আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিতে পারি। কিন্তু গণতন্ত্রের মৌলিক যে বিষয়টি, এখন সরকারে তো আওয়ামী লীগ, মানুষ ভোট দিবে, আস্থার সঙ্গে যাবে। শেখ হাসিনা যদি 2014 আমরা যাইনি তো সোয়াট কি হয়েছে, একটু গ্রহণযোগ্য নির্বাচন করলে পাবলিকই তো দেখতে পাবে। আর পাবলিক যদি দেখে যে আমার অর্থনৈতিক সাফল্য এই, শিক্ষার সাফল্য এই, শিল্প সাফল্য এই, আইন শৃঙ্খলা সাফল্য এই, আইনের শাসনের সাফল্য এই, তাতে বিএনপি কি বলল কিচ্ছু যায় আসে না। তো সে যে কোনো সময় আলোচনার মধ্য দিয়ে একটা সিস্টেমে গিয়ে ইলেকশন করতে পারে। কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এই যে অর্থনৈতিক অবস্থাটা দেখেন যে জায়গাটায় গেছে, ব্যাংকের যে মানে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ভয়াবহ পরিস্থিতি, এখানে পুলিশই মনে হয় যেন সিদ্ধান্ত গ্রহণে যা খুশি তাই করবে। তো আমার কাছে মনে হয়েছে এর থেকে বেরিয়ে আসার সব থেকে বড় জিনিসটা হচ্ছে গণতন্ত্রের যে মৌলিক ব্যাপারটা, সেটা আলোচনা করা। আপনি প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করবেন না, কার সঙ্গে আলোচনা করবেন? আমরা তো স্টেক হোল্ডারের একটা প্রধান একটা অংশ। তো সেই জায়গাটা সে কিন্তু বলবে যে 2014 আমরা তো আহ্বান করেছিলাম, তো 14 আহ্বান যদি সততার সঙ্গে ধরে নেই যে সে আহ্বান করেছিল, ধরে নেই, তাহলে এখন আপনার আলোচনায় বসতে অসুবিধা কি? আমি যাই নাই, কি অপরাধ করেছে? যাই নাই, আপনি তো সরকারে আছেন। এখন তো সেই আলোচনার গুরুত্ব আছে। আর সংবিধানের কথা বলছেন, সংবিধান জনগণের জন্য। সংবিধান এখানে কোন সুষ্ঠু স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন, যেটা গত নির্বাচনও তো সংবিধান আওতায় আছে, হয়েছে নাকি? সংবিধান স্পষ্ট করে লেখা আছে প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নির্বাচিত হইতে হইবে। আমরা তো ওই জায়গাটা মানি না, খালি সংবিধান বলি। যেমন কোরআন শরীফ আমরা মাথার উপরে রেখে দিই। আমরা কয়টা বাড়িতে এই কোরআন শরীফ নামিয়ে প্রতিদিন আমরা নিজেরা পড়ি, আমাদের ছেলে মেয়েদের পড়াই। তো ওই রকম সংবিধান আমাদের রাষ্ট্রের উপরে রেখে দিয়েছে, কিন্তু এটা কেউ মানি না। যে এই যে শুরুতে যে প্রশ্নটা করছিলাম, একই প্রশ্ন আপনাকেও করি, যে আমরা দেখি যে নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও আওয়ামী লীগের নেতাদের আপনাদের নির্দেশ দিয়েছে যে বিভিন্ন পর্যায়ে গ্রামে যার যার এলাকায় গিয়ে এমপিদের বিশেষ করে বলেছেন যে প্রচারণা চালাতে, দলের যে সরকারের যে কর্মকাণ্ড সেগুলো তুলে ধরতে, সাথে সাথে বিএনপি কর্মকাণ্ড তুলে ধরতে বলেছে। অপকর্ম মানে আমি কর্মকাণ্ড বলবো, কারণ এটা আমি সেটা অপকাণ্ড না কর্মকাণ্ড, সেটা জনগণ বা আপনারা বলবেন, আমার ভাষায় আমি বলবো যে কর্মকাণ্ড। তো এখন কিন্তু দেখি যে কলহটা কিন্তু দুই দলের মধ্যে আছে, সরকারি দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা আসছে। এটা কেন? এটি একটি বাঙালির সংস্কৃতির স্বাভাবিক বহিঃপ্রকাশ। দুটো ভাইয়ের মতো এটা বলা যাবে না যে এজেন্সির লোকজন ঢুকে এগুলো করতেছে। এটি অসহিষ্ণুতা তো আছেই। হ্যাঁ, 8 বছর যাবৎ ক্ষমতার বাইরে আছে, ক্ষমতা যেতে চায়, আমরা ক্ষমতায় আছি আরো কন্টিনিউ করতে চাই। থাকা না থাকার মধ্যে ভালো মন্দ মিলিয়ে কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যাটা কত প্রকট, দেশ এবং জাতির রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলছে না, সেটা আসলে সেই অর্থে সেই প্রভাব ফেলছে তা না। তবু এটা একেবারেই মানে আমাদের, আমি এটাই বলবো যে আবহমান বাঙালির রাজনীতির যে সংস্কৃতি, এটা সংস্কৃতির অংশ। এটি সুপরিকল্পিত না, এটি ষড়যন্ত্র না, এটা স্বাভাবিক বহিঃপ্রকাশ। এবং কোনো সময় এটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে আমি তা মনে করছি না, হচ্ছে আর কি। আসলে মানে সামনে নির্বাচন হবে, নির্বাচনে আমরা সকলে মিলে কাজ করছি, আমরা এগিয়ে যাব, সেটি প্রত্যাশা। আমরা আমাদের সামগ্রিক প্রস্তুতি হলো আগামী দিনের যে নির্বাচনটা হবে সংবিধান মতোই হবে, এবং সেই নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আসলে গায়ের জোরে বা আইন বহির্ভূতভাবে বেআইনিভাবে কোনো ক্ষমতা দখলের প্রক্রিয়া বিশ্বাসী নেই। আমরা জন্ম থেকে কর্ম আওয়ামী লীগের পরিচয়টাই হয়েছে এইভাবে। আমরা সকল পর্যায়ে ইলেকশন, বিএনপির প্রতিষ্ঠা লগ্নে আমরা 79 নির্বাচন অংশগ্রহণ করেছি, 39টা আসন পেয়েছি, সেটা নিয়ে আমরা গণতন্ত্রের জন্য ফাইট করেছি। 75 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে আমরা রাজনীতি করতে পারবো কিনা জন্য দরখাস্ত চাইছি, আমরা দরখাস্ত করে অনুমতি নিয়ে রাজনীতি শুরু করেছি, আস্তে আস্তে করে এগিয়েছি। নেত্রী 81 সালে আসছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে, সংগঠন ধরছেন, ভোটের অধিকার
আমাদের ক্যান্টনমেন্টের ভিতর বন্দী ছিল, সেনা ছাউনিতে বন্দী ছিল, সেগুলো বের করে আনার চেষ্টা করেছি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, এইভাবে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, ভোটার আইডি কার্ড, এই সামগ্রিকভাবে নির্বাচনী ব্যবস্থাটাকে গ্রহণযোগ্য করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা কাজ করেছি। আমরা মনে করি যে সবাই মিলে জায়গাটা এখন আগামী দিনে যাকে খুশি যার ভোট তাকে দিব, মানে আমার ভোট আইন দেবো, যাকে খুশি তাকে দেবো, আগামী দিনে এটা হবে আপনি বলছেন? হ্যাঁ, অবশ্যই। এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং আমি সেই কথাটা বলতে চাই, আগামী দিনে নির্বাচনের উপর দাঁড়িয়ে বাংলাদেশের আগামী মানে অনাগত ভবিষ্যৎ দাঁড়াবে এই নির্বাচন। সেটা যদি যেমন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের কথা বলতে থাকে, বিএনপি যদি বিএনপির কথা বলতে থাকে, এবং যদি কোনো সমঝোতা না হয়, আলোচনা না হয়, তাহলে এটা গ্রহণযোগ্য পথ বলে দেবে। এটার জন্য আমরা দুজনে টেবিলে বসে আলাপ আলোচনা করে ঠিক করতে পারি তা না। মানে আমরা সকলেই নীতিগতভাবে গণতন্ত্রের পক্ষে আছি, নির্বাচন প্রক্রিয়া ক্ষমতার পালাবদলে বিশ্বাসী। সেখানে যখন যাব তখন আমরা এই জায়গাগুলি অটোমেটিক তৈরি হয়ে যাবে, তৈরি করতে হবে বা তৈরি হয়ে যাবে। আমরা একদম শেষ পর্যায়ে চলেছে, 30 সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর নেব। সেটা হলো যে আজ আপনার বিএনপির একটা প্রতিনিধি দল নজরুল ইসলাম খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যে বলেছেন যে তারা নির্বাচনে ইভিএম এর ব্যবহার তারা চান না, এটা বলে এসেছেন। আপনাদের ইস্তেহার যদি দেখি যে আপনারা আইসিটি উন্নয়ন অনেক কাজ করতে বলেছেন, এটা তো একটা আধুনিক বিজ্ঞান সিস্টেম অনেক দেশে চালু আছে। ইভিএম এর বিরুদ্ধে আপনাদের অবস্থান কেন? ছোট করে উত্তর দিতে হবে, 30 সেকেন্ড। ইভিএম কোন দেশে গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায় নাই, এমনকি পার্শ্ববর্তী দেশেও পৌঁছায় নাই। এখানে আওয়ামী লীগ ছাড়া এই ইভিএম এর পক্ষে কেউ বলছে না। একটি নতুন নতুন পদ্ধতি আসতে পারে, কিন্তু সেটি যখন সার্বজনীন, আপনারা কখনোই চান না নাকি? না, সেটা সার্বজনীন গ্রহণযোগ্য পর্যায়ে, অর্থাৎ সরকার, বিরোধী দল এবং যারা স্টেক হোল্ডার সবাই যদি মিলিতভাবে এটা দেখে বুঝে যে কোন নিরাপদ, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু এখনো সেই পর্যায়ে এটা যায়। আপনি বুঝতে পেরেছেন এখন সেই পর্যায়ে আসেন। মানে এটা একেবারেই মনে হয় যে ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছি, আইসিটির উন্নয়নের কথা বলতেছি, এই জায়গাতে স্ট্রেট না করে দেওয়াটা আমার কাছে মনে হয় যে স্ববিরোধিতা। এটা হতে পারে যে প্রক্রিয়াগতভাবে আমি এখন চাচ্ছি না, পরে চাচ্ছি, এই নির্বাচন না হোক, পরবর্তী নির্বাচন, পার্লামেন্ট ইলেকশনে যাওয়ার আগে আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে দেখতে পারি। কোনো না কোনো প্রক্রিয়ায় আমি যখন বিজ্ঞান মনস্ক মানুষ, আমি আইসিটির কথা বলছি, তখন এটা একটা যৌক্তিক জায়গায় দাঁড়ানো দরকার যে এটাও করা দরকার, আলাপ আলোচনা করে অগ্রসর হওয়া। যে স্ট্যান্ডটা বিএনপি নিয়েছে এটা আমার কাছে মনে হয় স্পষ্টতই স্ববিরোধিতা, বিজ্ঞান মনস্কতার বহির্প্রকাশ নয় এটা। আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই আজ আলোচনা করলাম, আমাদের সাথে ছিলেন শামসুজ্জামান দুদন এবং অসীম কুমার উকিল। এই অনুষ্ঠান আমাদের এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ntbbd.com এই ঠিকানায় ভিজিট করুন। আপনারা সবাই ভালো থাকুন।